বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে, বিশেষ করে অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার পায়ে বসা আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জনতা ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন আহমেদ এবং আমার ডানে রয়েছেন এবিসিসিআইয়ের সাবেক পরিচালক ডক্টর এ কে এম শাহিদ রেজা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি প্রথমে একটু বিস্তারিতভাবে আলোচনার আগে একটু আপনাদের দুজনের সূচনা বক্তব্যে শুনতে চাই যে 2025-26 অর্থ বছরের জন্য যে বাজেট অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে সেটা সম্পর্কে আপনাদের মূল্যায়ন কি? ডক্টর জামাল উদ্দিন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে যে বাজেটটা তৈরি করা হয় এটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাজেট। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি যারা ছিল তারা আপনার আগে যেভাবে করতো, পাকিস্তান স্বাধীন হওয়ার পরে পাকিস্তানে করছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানির এই বাজেট করছে। কোনো পলিটিক্যাল বাজেট, রাজনৈতিক যে দিগদর্শন এটা ওই করার জন্য আপনার যে সেই ধরনের বাজেট আমরা এখনও পর্যন্ত দেখিনি গত 55 বছরে। এবং এটাও তার থেকে ব্যতিক্রম কিছু না, এটাও একইভাবে। এবং এখানে যদি বাজেট ইজ এ ডকুমেন্ট, যেই ডকুমেন্টটা আগামী দিনের মানুষের হোপস অ্যান্ড অ্যাসপিরেশন, ইনভেস্টমেন্ট, বিজনেস, এমপ্লয়মেন্ট, এগ্রিকালচার ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সমস্ত কিছুকে নিয়েই কিন্তু রাষ্ট্র পরিচালনা। এবং সেই রাষ্ট্র পরিচালনার জন্য যে দিক নির্দেশনা এই সরকার এখনকার এইবারকার যেটা দেওয়া হয়েছে এটা তো আপনার কেয়ারটেকার না, ওনারা হলেন ইন্টারিম গভর্নমেন্ট। তো ইন্টারিম গভর্নমেন্টের তো খুব একটা পলিটিক্যাল ইকোনমিক ফিলোসফি থাকে না। ওনারা একটা পার্টিকুলার টাইমের জন্য আসে এবং সেই টাইমের প্রয়োজন, যেই প্রয়োজনে আসে সেটা মিট করে তারা চলে যায়। তো দ্যাটস ওয়াই এখানে নতুন কোনো ডিফারেন্স আমরা দেখি না। আমরা বাংলাদেশ অর্থনীতি সমিতিতে আপনার 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনার বিকল্প বাজেট তৈরি করার আমাদের একটা 10 বছরের অভিজ্ঞতা হয়েছে। এবং সেটার ক্ষেত্রে আমরা দেখছি যে আপনার বিভিন্ন আইটেম আলোচনা করলে দেখা যায় অনেক কিছু করার আছে বাংলাদেশে। এবং বাজেটের যে পরিবর্তন, যেমন আপনার ধরেন কলোনিয়াল যে অভিজ্ঞতা, আমরা টোয়াইস কলোনি ছিলাম, একবার ব্রিটিশের, এরপরে পাকিস্তানের। তো সেই ক্ষেত্রে আপনার ব্রিটিশ আমল থেকে আপনার যে বাজেটটা তৈরি করতো সেটা আপনার 1918 সাল 14 থেকে একটা কমিশন হয় ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ করার জন্য, ট্যাক্সের আইন বানানোর জন্য। এবং এই কমিশনটা পরবর্তীতে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে একটা রেকমেন্ডেশন দেয় যে কেন্দ্রীয়ভাবে ভারতের জন্য আপনার ইনকাম ট্যাক্স 1922 সালে প্রথম আসে। এবং সেখানে বাজেট এর আগে কিন্তু বাজেট ফর্মালি সম্রাট আকবরের সময় ছিল, কিন্তু সেগুলো ছিল আপনার অন্য ধরনের, সেগুলো তো ধরেন ব্যাকগ্রাউন্ড তাত্ত্বিক বাজেটের ইতিহাস। বাট আমি এই বাজেটটা কিন্তু ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির খপ্পর থেকে বাইরে, মানে সেটা কিভাবে আপনি এই বাজেটে তার কি প্রতিফলন ঘটলো সেটা আমি বুঝতে চাই। এই বাজেটে যেটা আছে সেটা হলো, বললাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানিরা যেটা তৈরি করে ক্লারিক্যাল, এটা ইজ নট এ পলিটিক্যাল ইকোনমি। এখানে নাই, এখানে পলিটিক্যাল কোনো টার্গেট নাই, পলিটিক্যাল ইকোনমিক টার্গেট নেই, গোল নেই। কারণ সেখানে আপনার যেহেতু ওনারা ইন্টেরিয়ম গভর্নমেন্ট, সুতরাং যেভাবে আসে ওইভাবে আগের মতো নেই। ওই 2024-এর যে বাজেটটা ছিল সে জুলাই থেকে আরম্ভ হলো, এখন এটা শেষ হবে 30শে জুনে। তখন আপনার ওই আদলেই একটা রেপ্লিকা বলা হয় আর কি, মোটামুটি পত্রপত্রিকা এবং বিভিন্ন রকমের যে আলাপ আলোচনা দেখলাম এবং ফিগারগুলোর যে বন্টন, এখানে নতুনত্ব কিছু নাই, এবং এখানে যেহেতু ওনাদের পলিটিক্যাল কোনো এজেন্ডা নাই, সেই কারণে ওনাদের ইকোনমিক এজেন্ডাও নেই। তো ইকোনমিক এজেন্ডা যদি না থাকে তাহলে, কিন্তু অনেকে তো বলেন যে ওনাদের পলিটিক্যাল এজেন্ডাও আছে। পলিটিক্যাল এজেন্ডা থাকলে সেটা হলো তো বাজেটে রিফ্লেক্ট হওয়া উচিত। আচ্ছা,
সেটা তো রিফ্লেক্ট হতে হবে পলিটিক্যাল এজেন্ডা যদি থাকে। ওকে, তো ইন দ্যাট কেস আপনার বাজেটটা নতুন কোনো কিছু নাই, আমরা আগের সিস্টেমে যেভাবে চলতেছিল এভাবে আমরা চলতেছি। ওকে, ডক্টর শাহিদ রেজা। আমার মনে হয় যে বাজেটটা করা হয়েছে, বাজেট করতে হবে তাই একটা বাজেট করা হয়েছে, জাস্ট বাজেট করার ধারাবাহিকতা ধরে রাখার জন্য। আপনি দেখবেন যে এবারে বাজেটটা যদি আপনি দেখেন ৮০-৮৫ হাজার কোটি টাকা কম হয়েছে গতবারের চাইতে, প্রায় ৮.৫ লাখ কোটি টাকার মতো বাজেট এটাতে আছে। এর মধ্যে 2,25,000 কোটি টাকা হচ্ছে এডিপি, আর বাকিটা হচ্ছে অনুন্নয়ন বাজেট, মানে ম্যানেজমেন্ট কস্ট, সেটা সরকারি কর্মচারীদের বেতন থেকে শুরু করে সুদ পরিশোধ করা, এইসব কাজের জন্য 5.5 লক্ষ কোটি টাকা আছে। আরেকটা দেখবেন যে আপনি এই বাজেটে 2,25,000 কোটি টাকার মতো আছে ঋণ নেওয়ার, বিদেশি ঋণ এবং লোকাল ব্যাংক থেকে ঋণ নেওয়া। বাজেটের সাথে মিলিয়ে করা দরকার ছিল হচ্ছে মুদ্রানীতির নীতিটা, সেটা কি বেসরকারি খাতকে উৎসাহিত করার জন্য মুদ্রানীতি করা হবে নাকি সরকারি খাতকে নিয়ে কাজ করবে? এখন ওনাদের যে মুদ্রানীতি গত প্রান্তিকে যেটা ছিল সেটা ছিল টোটালি বেসরকারি খাতকে অ্যাভয়েড করে 3.5% গ্রোথ বোধহয় ধরা হয়েছিল বেসরকারি খাতের জন্য, যেটা শিল্পায়নের জন্য, কর্মসংস্থানের জন্য কমপক্ষে 15%-এর উপরে থাকা দরকার ছিল, ঋণ প্রবাহ বাড়ানোর দরকার ছিল, সেখানে 3%, অর্থাৎ কি বেসরকারি খাত কোনো ঋণ পাবেন না। তো বাজেটটা ওইরকমভাবে হবে সরকারের বাজেট, এবং এই বাজেটটা বাস্তবায়ন হবে না, কারণ 2.5 লক্ষ কোটি টাকা ঘাটতি বাদ নিয়ে যদি কোনো বাজেট করা হয়, আপনি গত 10 বছরের যদি আপনার দেখেন, এই যে বিদেশি সাহায্য দেখেন, সেখানে আপনি গড়ে 2 থেকে 3 বিলিয়নের বেশি আসে নাই কোনো বছরে। তো এই বছর হঠাৎ করে কোত্থেকে টাকা আসবে? সারা বিশ্ব জুড়েই তো সেই টাকার প্রবাহ এখন আর আগের মতো নাই, যে উন্নয়নশীল দেশ বলে বা গরিব দেশ বলে উম্মতে মোহাম্মদী বলে টাকা পয়সা আসবে, ওইরকম অবস্থা কিন্তু আসলে নাই, এগুলি পরিবর্তন হয়ে গেছে, যার যার সবারই পলিটিক্যাল গেইন, বিজনেস গেইন আছে, আদারওয়াইজ সেটা আসে না। তাই বাজেটটা যেটা হয়েছে, আর আমরা তো এখন মধ্যমায়ের দেশে, আবার মধ্যমায়ের দেশের দিকে আমরা যাচ্ছি, সেখানে আমাদেরকে কেরা ঋণ দিবে, আমাদের ঋণ মান কমে যাচ্ছে, আমাদের ব্যাংকগুলির যে অবস্থা সেখানে মনে করেন খারাপ অবস্থা হচ্ছে, আমাদের কেন্দ্রীয় ব্যাংকের যে মনিটরিং আছে বেসরকারি ব্যাংকগুলির উপরে, সরকারি ব্যাংকগুলির উপরে, সেখানে যে বিভিন্ন রকম ইনফরমেশন কেন্দ্রীয় ব্যাংক থেকে পাবলিকলি আসে, যেটা সবাই দেখে, সেখানে তো কোনো ভালো কোনো তথ্য আসে না কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে, বরঞ্চ যা এই মুহূর্তে ঘটছে সেটা ওনারা আরেকটু আগাম মানে নেগেটিভ নিউজ সামটাইমস ওনারা প্রোভাইড করেন, যেটা ব্যবসা বাণিজ্য সারা দুনিয়ার ব্যবসার জন্যই মনে করেন আপনি চ্যালেঞ্জ হয়ে যায় বাংলাদেশের সাথে যারা ব্যবসা করবে। সেসব মিলিয়ে আমার মনে হয় যে এই বাজেটটা আসলে দিয়েছে, এবং ওনাদের ধরেন যে এই সরকারের বাজেট না দিলেই কি হতো, ওনারা তো অন্তর্বর্তীকালীন সরকার, একটা দিতে হবে তাই দেওয়া হয়েছে, না দিলেই কি হতো, ওনাদের বাজেটের মধ্যে তো কোনো আসবে না, কোনো উন্নয়ন হবে না, যে আজকে সারা দেশের উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে। বাজেট ছাড়া তো অর্থ বছর চলবে, কথা যে চলবে না, কিন্তু ওনাদের বাজেটে কি হবে? এডিপি তো হবে না, হচ্ছে না। আজকে সারা দেশে আপনি খবর নেন, রাস্তাঘাট সব কিছু বন্ধ হয়েছে, যে যেখানে কাজ ছিল টুকটাক কিছু কাজকর্ম চলতেছে, বেসরকারি যে কন্ট্রাক্টররা আছে তাদের সাথে আপনারা আলাপ করে দেখবেন যে কাজকর্ম বন্ধ হয়ে আছে, গভর্নমেন্টের ফান্ড নাই, সেই চিন্তাভাবনা নাই। এখানে একটা মজার বিষয় আছে যে উন্নয়নের সাথে উন্নয়নটা মাঝে মাঝে দুর্নীতির মাধ্যমেও কিছুটা উন্নয়ন হয়, যেটা দেখা যায় অর্থনীতিতে, যে মনে করেন একটা জায়গাটা বিল্ডিং তৈরি হবে, যারা করবে তারা তাদের স্বার্থের জন্য তারা ওইটা এডিপিতে ঢুকায়, একটাকে পাস করে নিয়ে আসে, তাদের লাভের জন্য তারা এটাকে আগায় নিয়ে আসে, তারা কিছু লাভ করে, দেশেরও একটা কিন্তু স্ট্রাকচার তৈরি হয়। এটাও কিন্তু আপনি ইতিহাস পর্যালোচনা করে দেখবেন যে এটাকে আপনি হয়তো খারাপ অর্থে বলতে পারেন, ক্রনিক ক্যাপিটাল বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন, বাট এটা তো টাকাটা ধীরে ধীরে কিন্তু মূল অর্থনীতিতে যায়, মানুষ কিছুটা কিছু উপকৃত হয়। আজকে তো সব জায়গায় সব কিছু বন্ধ হয়ে আছে, সবাই চুপচাপ তাকায় আছে, কী হবে, কালকে কী হবে, কোথায় কী হবে, কোন দিন কী হবে, রিউমার গুজব যা যা আছে ওইসব নিয়ে কথা চলতেছে, মূল জায়গায় আসতেছে না। তো বাজেটটার মধ্যে আসলে খুব একটা আশাব্যঞ্জক কিছু এখন পর্যন্ত দেখছি না। ডক্টর জামালউদ্দিন, দেখুন, ইটস এ রুটিন, আমি প্রথমে বলেছি যে এটা রুটিন প্রসেস, সে সুন্নত পালন করতেছে, এটা কিন্তু ফরজ, হ্যাঁ, ইয়েস, এবং ক্লারিক্যাল যে প্লাস মাইনাস করে, যেমন আমেরিকার বাজেট ইংল্যান্ড উন্নত দেশে তাদের প্রজেকশন হলো 75 ইয়ার্সের, এখন থেকে নেক্সট 75 ইয়ার্স। তার মানে কি, এটা একটা প্রোগ্রাম করা আছে, সফটওয়্যার প্রোগ্রাম করা আছে, এবং সেখানে আপনি ডাটাটা দিবেন, পরের বছরে গেলে এই বছর এটা আপডেট করে পরের বছরে যাবে, তারপরে এইভাবে চলছে 75 ইয়ার্স প্রজেকশন করে। কিন্তু এটার অর্থ এই নয় যে তারা পিছনের কিন্তু পুরো ডাটাটা এটাকে বেসিস ধরে ধরেই আগায়।
এবং ইংল্যান্ডে হলো 55 বছর। অনেক দেশেই আছে, এখন ডিজিটালাইজ হয়ে গেছে, যে কারণে আপনার এগুলো করা সম্ভব এবং ওরা অনেক আগের থেকে এটা চালিয়ে যাচ্ছে। তার মানে কি, আমাদের যে ঋণ প্রবাহ আপনি দেখেন, জাপান কোয়ান্টিটেটিভ ইজিং, যেটা টাকা ছাপায়া যে কিন্তু ইকোনমিকে ম্যানেজ করা সম্ভব, এবং সেটা জাপান এটা প্রমাণ করেছে। তাদের যে আপনার কোয়ান্টিটেটিভ ইজিংটা তারা চালু করে, এটা আমেরিকাও পরবর্তীতে এখন ফলো করতেছে তাদেরকে। কোয়ান্টিটেটিভ ইজিং, টাকাটা ছাপায়া এই টাকা যদি বিদেশে পাচার না হয়, এই টাকা দিয়ে যদি আপনি এসএমইকে লোন দেন, জাপান ডিরেক্ট করে যে ব্যাংকগুলোকে বলে যে অমুক সেক্টরে তোমরা লোন দাও, সেন্ট্রাল ব্যাংক। আমাদের এখানে কিন্তু এটা নাই। এটা হয়তো অনেকে মনে করতে পারে যে ইন্টারভেন করতেছে, বাট অ্যাট দি এন্ড অফ দি ডে ওই যে এসএমইগুলো যখন গ্রো করে তারা যখন এক্সপোর্ট করে ওই টাকাটা যখন ফেরত আসবে, এটা আপনার রিজার্ভের পার্ট হবে। কিন্তু আমাদের দেশে টাকা ছাপায়া যদি এই টাকা যাদেরকে দিতেছে এরা যদি বিদেশে চোরা কারবারি করে পার করে দেয়, তাহলে এটা তো রেজাল্ট আমরা পাচ্ছি না। আমরা এই জন্যে আমরা উই আর ইন প্রবলেম। এবং এই যে নতুন গভর্নমেন্ট আছে, নতুন গভর্নমেন্টও কিন্তু টাকা ছাপাইছে, 22,000 কোটি টাকা ছাপাইছে না, 22 না কত হাজার কোটি। প্রথম ধাক্কায় ছিল 22,000, পরে আবারও বাড়ছে, আবার বাড়ছে। ওনারাই তো এটার বিরোধী করছিল অনেকেই, যে এখন তো ওনারা এসেই সেটা একই লোকে এই কাজ করতেছে। তো করার মধ্যে দিয়ে এটার রেজাল্টটা কিন্তু ইন ফেভার অফ দি ইন্টারেস্ট অফ দি কান্ট্রি যদি হয়, ইন দ্যাট কেস দ্যাটস ওকে। এবং এটা নন টু এভরিবডি। সেইটা আপনি না করে যদি টাকাটা আবারও একই কাজ করেন, যে এখান থেকে টাকাটা পাচার, এখন কি টাকা পাচারের একজন রাজনৈতিক নেতা বলল যে কি 90,000 কোটি টাকা নাকি এই আমলে কিন্তু পাচার গত 10 মাসে পার হয়েছে। তার মানে কি, তাহলে 1,00,000 কোটি টাকা আর 90,000 কোটি টাকার মধ্যে তো ডিফারেন্স নাই খুব একটা, 10 লাখ কোটি ডিফারেন্স, এই তো। তো সেই ক্ষেত্রে আপনার ওইটা কি কমছে? তারপরে আপনার দুর্নীতি কি কমছে? এটার ইন্ডেক্স বাইর করো। এখন তো অনেকে মানে যারা যদি ওইটা না কমে, তাহলে তো আমরা কিন্তু পরিবর্তন করে আমরা কি লাভ পাইলাম, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তার মানে এখন যেই সরকারের নিজস্ব কোনো এজেন্ডা নাই, পলিটিক্যাল পার্টি না, দে ডাজ নট রিপ্রেজেন্ট এ পলিটিক্যাল পার্টি, এবং তারা যদি চাতে যে সমস্ত লোক পলিটিক্যাল পার্টির লোক যদি থাকে ওখানে, হি শুড রিজাইন, কারণ তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে সেখানে যদি সে থাকে। এবং এই ক্ষেত্রে এখনও তো 3-4 জন আছে। তো এরা আবার এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, এবং ইন্টারিম গভর্নমেন্টের ওনারা তো ইলেকশনটা দিয়া শান্তি মতন যদি ইলেকশন দিয়ে চলে যায়, এটা যাওয়ার পরে যে সরকার আসবে সেই সরকারই আপনার দেশের যে সমস্ত আপনি দেখেন আপনি ইলেকশন দেখেন বা শান্তিপূর্ণভাবে ইলেকশন দেখেন, অবশ্যই দরকার এক কথা, আমি বলছি দেখেন কি না, না আসতে হবে। ইলেকশনে না আসলে কিন্তু অশান্তিতে দেশ চলবে। কবে ইলেকশন হলে ভালো হয় আপনি মনে করেন? অশান্তি ইলেকশন এজ আর্লি এজ পসিবল। এটা তো অ্যাকচুয়ালি 90 দিনে শাহাবুদ্দিন সাহেব করছে, এরপরে তো আমাদের তো উদাহরণ আছে। লন্ডনে যেটা হলো সেটা খুব একটা একটু দূরত্বই মনে হচ্ছে আপনার কাছে? না, আমার কাছে লন্ডনের এটা হয়তো পজিটিভও হইতে পারে। ইউ ক্যান লুক অ্যাট দি পজিটিভ সাইড, কারণ আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি দূরত্ব যত কমানো যায়। বাংলাদেশ ইজ ফেসিং এ ক্রাইসিস সিন্স ইন্ডিপেন্ডেন্স। দিস ক্রাইসিস আমরা আমাদের এই বয়সে আমরা দেখিনি, আমাদের এই বয়সে দেখিনি। কিন্তু আপনি তো বলছেন যত তাড়াতাড়ি হয়। বিএনপি একসময় ডিসেম্বর পর্যন্ত বলেছে, প্রফেসর ইউনূস বা তার সরকার ডিসেম্বর থেকে জুন, তারপরে এপ্রিল, তারপরে এখন ফেব্রুয়ারিতে। না, এখন তো ধরেন আপনার সরকারের প্রধান আর যাদের কথা অন্যান্য কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট তো নাই, যে কারণে রাষ্ট্রের প্রধান হিসেবে উনি কিন্তু ওখানেও গেছেন, সরকার প্রধান। তো সরকার প্রধান হিসেবে যাওয়ার পরে সেখানে আপনার ওনাদের যে আলাপ আলোচনা হচ্ছে, সমগ্র জাতি তো সেই দিকে তাকায় আছে যে এখানে একটা সলিউশন হবে, এবং সেই সলিউশনের জন্য এভরিবডি ইজ এক্সপেক্টিং। এবং এটা যদি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হয়, ইভেন নভেম্বরেও হতে পারে ইলেকশন,
নো প্রবলেম। নভেম্বর সিজনেও কভার করে। নভেম্বরে তো ধরুন আপনার 70 সালে যে ইলেকশন সেটা কিন্তু নভেম্বরে হয়েছে। তার মানে কি এখানে এটা সিজন তারা ফিক্স করছে ওখানে বসে। তার মানে আমাদের দেশে তো আমরা আমাদের আবহাওয়া আরও ভালো বুঝি। তো সেই মানে আমাদের যে পরিবেশ পরিস্থিতি সব মিলে ইলেকশন যত তাড়াতাড়ি হয়ে যায় তত। ধন্যবাদ। ডক্টর শাহিদ রেজা, আপনি ওই যে আমি টাকা ছাপানোর যে কথাটা সেখান থেকে একটু ইনপুট দিতে চাই। বাংলাদেশের টাকাটা কেন্দ্রীয় ব্যাংক যেটা ছেপে যেটা পরবর্তী দিয়েছে এটা আসলে ব্যাংক রান অ্যাভয়েড করার জন্য। ব্যাংকে সমস্ত কাস্টমাররা গিয়ে ভিড় করছিল, সেই মুহূর্তে টাকা ছাপিয়ে ওই ব্যাংকগুলিকে দিয়েছে। এই টাকা ছাপিয়ে এই লিকুইডিটি মানে তারল্য সরবরাহ করার জন্য এটা প্রথম ওনারা করতে চান নাই। ওনারা রুল বুক নিয়ে বসছিলেন, ওনারা অর্থনীতির বিভিন্ন রকমের ধ্রুপদী যে নিয়মাবলী আছে সেগুলি প্র্যাকটিস করার চেষ্টা করেছেন। পাবলিসিটিতে চলে আসছে, যার ফলে আরও বেশি নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে। কারণ একদম হর্সেস মাউথ থেকে যখন একটা নেগেটিভ কথা যায় তখন সমস্ত মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে যায়। তো ওই কাজটুকু ওনারা কিন্তু কম করে যদি আগে থেকে যদি সতর্ক হতেন এবং যদি ওনারা জনগণের কাছে আস্থা তৈরি করতে পারতেন যে না ব্যাংকগুলি আমরা দেখব, ব্যাংকগুলির যে বিষয়টা আছে সেটাকে ঠিক ওপেন না করে ধীরে সুস্থে আসতে পারতেন, তাহলে আজকে এই যে টাকা ছাপানো নিয়ে যে এই যে কথা সব কাজে কিন্তু হচ্ছে, কিন্তু আগের মতোই হচ্ছে। যেভাবে ব্যাংকগুলিকে আগে ম্যানেজ করা হয়েছে গত 10 বছর, ঠিক সেভাবে ওনারাও কিন্তু এখন ম্যানেজ করছেন। কিন্তু ওনারা কাজটা করছেন একটু দেরি করে, একটু প্যাচ টেস্ট দিয়ে তৈরি করে। ওনারা প্রথমে রুল বুক দেখার চেষ্টা করেন, তারপর ওই যে যেটা বলা যায় ক্লাসিক্যাল ধারণাগুলি নিয়ে এক্সারসাইজ করার চেষ্টা করেন। আমাদের আসলে এই সরকারটা আসার পরে বা কেন্দ্রীয় ব্যাংকের যে নতুন গভর্নর যিনি এসছেন ওনাকে নন পার্টিজান, উনি অত্যন্ত লার্নেড একজন মানুষ। আপনার এই অনুষ্ঠানেও অনেক প্রোগ্রাম উনি এসছে, খুব ভালো ধারণা রাখেন অর্থনীতি সম্বন্ধে। সুতরাং ওনারা এখানে একটা নতুন ধারণা নিয়ে আসা IMF থেকে কাজ করেছেন, যাই ভালো কথা, আমরা সব কিছু পজিটিভলি ওনার দেখি। কিন্তু সেখানে এসে ওরা প্রথমটা প্রায়োরিটিতে দেওয়া দরকার ছিল যে দেশের ব্যবসা বাণিজ্য কীভাবে উন্নত করা যায়। এখন ব্যবসা বাণিজ্য উন্নত করার জন্য ব্যাংকিং সেক্টরতে একটা বড় জায়গা, সেই জায়গাটা স্থির রাখতে হবে। এখন সেটা না করে হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংকে একদিন বলে দিল যে 7টা ব্যাংক একসাথে হয়ে যাবে। দেখা গেল যে 6টা একরকম ব্যাংক আর একটা আরেক রকম ব্যাংক, পরের দিন বলতে না 7টা না 6টা একসাথে হবে। ভাই যখন যা হবে তো সেদিন বলেন না, আগে থেকে আপনার বলে বাজারটা নষ্ট করার দরকারটা কি? এখন দেখেন আপনি ক্যাপিটাল মার্কেটটা আমাদের নষ্ট হয়ে গেছে। এই যে ব্যাংকগুলির সম্বন্ধে যে নেগেটিভ পাবলিক যে কথাটা এসছে, এবার যেটা হলো আমরা সারা দেশে গত 50 বছরের ইতিহাস বা আপনি ধরেন 90 সাল থেকে যদি বলেন বা এরশাদের আমল থেকে যদি বলেন, প্রাইভেট সেক্টরের যে গ্রো করার পরে ক্যাপিটাল মার্কেট গ্রো করার পরে একটা জায়গায় এসছিল, সেখানে যেভাবে হোক এটা তো খারাপ অবস্থায় ছিল। এখন কি খারাপ অবস্থা আছে? এখন তো ক্যাপিটাল মার্কেট বলেই কিছু ধরতে গেলে নাই, সবই নেগেটিভ ওয়াশ। কেন্দ্রীয় ব্যাংক এবং এই বছর 16টা ব্যাংককে দিতে দেয় নাই ডিভিডেন্ড। এই ডিভিডেন্ড যেটা দ্বিতীয়, এর মধ্যে 10টা, এর মধ্যে 10টা 8টা 9টা বাদ দিলে বাকিরা প্রতি বছরে ডিভিডেন্ড দিয়ে আসতো। ওনারা ওনাদের অডিট করে বের করে ফেললেন যে এই ব্যাংকগুলিতে প্রভিশন শর্টফল আছে, তার যে ঋণ দেওয়া হয়েছে সেই ঋণের মান যথেষ্ট আগ্রহের তৈরি করে না, তাই তাদেরকে প্রভিশন রাখতে হবে। প্রভিশনটা রাখার জন্য তাদেরকে এক একজনকে 1000 কোটি টাকা 1500 কোটি টাকা একটা নতুন প্রভিশন ধরে দিল। তো এটা দেওয়ার জন্য ফাইনালি গিয়ে ওনারা ব্যাংকগুলিকে একটা সময় দিল, কাউকে 3 বছর সময় দিল, কাউকে 5 বছর সময় দিল, কিন্তু ডিভিডেন্ড দিতে অ্যালাউ করলো না। কেন রে ভাই? ডিভিডেন্ড কিছু আপনি অ্যালাউ করতেন তাহলে তো বাজারে টাকাটা যেত। এই ডিভিডেন্ড এখন আপনি কি ব্যাংকার যারা প্রফেশনাল ব্যাংকার তাদেরকে কোনোভাবে কি কোনো কিছু কি ইয়ার মধ্যে আনছেন? এটার সাথে আনেননি আপনি। ক্ষতিগ্রস্ত কী হলো? বাজারে যারা বিনিয়োগকারী আছেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেলো। তারা এই ব্যাংকগুলি থেকে যেটা ডিভিডেন্ড পেত, যে 7-8টা ব্যাংক, ওখান থেকে ওদের ঝুড়ি খালি যাচ্ছে। এই যে তাহলে কী হবে? আপনার কি এই অবস্থা থেকে ক্যাপিটাল মার্কেট কোনোভাবে ভালো হবে? ব্যাংকের শেয়ারের প্রতি মানুষের আগ্রহ থাকবে? আর আপনি যদি শক্ত হন তাহলে আপনি ওই ব্যাংকগুলিকে প্রভিশন করার সময় কেন দিয়েছেন? ওদের আপনি রুল বুক অনুযায়ী যান, যারা পারছে না প্রভিশন শর্টফল রাখতে তাদেরকে আপনি দাঁড় করান যে তুমি তোমার যারা উদ্যোক্তা আছে ওদেরকে বলো আবার টাকা দেওয়ার জন্য। নিয়ম কি? প্রভিশন শর্টফল হলে তো রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। প্রভিশন যদি কোনো ব্যাংকে শর্টফল থাকে তাহলে তাকে তার উদ্যোক্তা যারা আছে তারা আবার নতুন টাকা দিয়ে ক্যাপিটাল তাদেরকে বাড়াইতে হবে। আপনি তাদেরকে সুযোগ দিলেন ক্যাপিটাল না বাড়ানোর জন্য, আবার বাজারে আপনি কোনো টাকার প্রভাব তৈরি করলেন না, ডিভিডেন্ড আনলেন না, তাহলে বাজার তো আপনার ভালো হলো না। ক্যাপিটাল মার্কেটে নিয়মিত ডিভিডেন্ড পাওয়ার একটাই মাত্র জায়গা থাকে, সেটা হলো আর্থিক প্রতিষ্ঠানগুলো যারা নিয়মিত দেয়, তাদেরকে আপনি বন্ধ করে দেবেন। এই যে কোরবান ঈদ গেল, মানুষের প্রয়োজনের সময় টাকা পেল না, সে তার শেয়ারটা বিক্রি করতে পারছে না, তার শেয়ারের দাম কমে গেল, এটা একটা ইম্প্যাক্ট আছে। এই যে অস্থিরতা, এই অস্থিরতা আসলে
আমরা এই সরকারের কাছে আশা করি নাই, ব্যবসায়ীরা, আমরা যারা শিল্প উদ্যোক্তা আছি, আমরা পরিবর্তনটার সাথে চেয়েছিলাম যে তারা দেশের ব্যবসা বাণিজ্যকে উন্নয়নের জন্য তারা একটা কাজ করবে, নতুন মডেল তারা তৈরি করবে। এখানে সরকার প্রধান যিনি, উনি একজন স্বীকৃত এন্টারপ্রেনার, সাকসেসফুল ওনার এরিয়াতে যা কিছু করেছেন, কিন্তু দেশটা যখন ওনার হাতে আসলো তখন উনি ঠিকমতো কি ড্রাইভিংটা করতে পারছেন না। কারণ প্রাইভেট সেক্টর বাদ দিলে আপনার উন্নয়ন তো হবে না, হচ্ছে না তো। আপনি এদেশের অর্থনীতির বিকাশ যেটা হয়েছে সেটাকে আপনি ধরে নিতে হবে 1991 থেকে 2001 সাল পর্যন্ত, এর মধ্যে গ্রোথ হয়েছে। এবং আজকে যত ব্যবসা বাণিজ্য আছে তার 80% জন্ম হয়েছে এই 91 থেকে এই 2001 সাল পর্যন্ত, একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জন্ম হয়েছে। এবং গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসে তখন তার একটা গোল থাকে। আপনি যে কথাটা বলতেছিলেন যে এনাদের সামনে তো কোনো মিশন নাই, গোল নাই, ওনারা মনে হচ্ছে একটা টাইম পাস করা এবং নিজেদের কিছু কাজকর্ম থাকলে সেটা করার ব্যাপারটা আসতেছে, গুছিয়ে নেওয়া নিজেদেরকে গুছিয়ে নেওয়া, জীবনের বাকি সময়ের জন্য হবে না। আমাদেরকে একটা মিনিমাম গণতান্ত্রিক ব্যবস্থাটা স্টাবলিশ করতে হবে এবং একটা মিশন থাকতে হবে যে ব্যবসা বাণিজ্যের উন্নয়নটা করতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনি ঋণ প্রবাহ রাখতে পারবেন না, তো আপনার কর্মসংস্থান কোত্থেকে তৈরি হবে? আর কর্মসংস্থান যদি তৈরি না হয়, আপনার বাড়ির চতুর্দিকে আপনি যতবারই পুলিশের কাছ থেকে নোটিশ পাঠান না কেন, ওখানে জমায়েত করা যাবে না, আপনি ওটা হ্যান্ডেল করতে পারবেন না। মানুষ যাবে কোথায়? মানুষ তো যাওয়ার জায়গা শিখে গেছে এবার, যে যাওয়ার জায়গা পাওয়া গেছে একটা। তাহলে কর্মসংস্থান যদি না হয়, মানুষ ঘুরে ফিরে যাবে। আপনি যত নোটিশ ইস্যু করেন, দেখেন আপনি এই নোটিশ দিয়েছে বিভিন্ন এলাকায় যাওয়া যাবে না, মিছিল মিটিংয়ে, আগামীকাল থেকে খেয়াল করেন যায় কি যায় না মানুষ, মানুষ যাবে কোথায়? কাজ তো নেই, কাজটা তৈরি করতে হবে। এই সরকারের কাছে, গভর্নর মহোদয়ের কাছে, সবার কাছে আমাদের যা দাবি হলে যে সরকার কাজ তৈরি, পরিবেশ তৈরি করেন, উদ্যোক্তা হওয়ার জন্য পরিবেশ তৈরি করেন। শুধু রুল বুকে উদ্যোক্তা হওয়ার পলিসি লিখে রাখলে হবে না, বাজারে আনতে হবে এটাকে। ডক্টর জামাল উদ্দিন, ব্যাংকিং নিয়ে আলোচনা হচ্ছিল, আপনি তো নিজেও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ব্যাংকের কাজটা কি? ভেরি সিম্পল। রংপুর থেকে চাইলা নিয়ে কারণ বাজারে বেচা, ডিপোজিট হোল্ডার থেকে আপনি টাকা নিলেন, নিয়ে 6% নিলেন, আমাকে লোন দিলেন 10%। এইখানে এই যে 4% ডিফারেন্স, এই ডিফারেন্সের ভিতরে ওনার ওভারহেড কস্ট সব কিছু বাদ দিয়া, প্রফিট সবগুলো বাদ দিয়া, খরচ বাদ দিয়া, এইটাই হলো তার বিজনেস। সুতরাং উনি একজন থেকে ডিপোজিট নিচ্ছেন, আরেকজনকে লোন দিতেছেন, এবং সেটা সহি শূন্য মোতাবেক যদি সঠিকভাবে দেন তাহলে এটা ফেরত আসার সম্ভাবনা বেশি। এবং উনি যদি ওখানে একটু গড়বড় করেন তাহলে ওখানে প্রবলেম দেখা দিবে, এবং সেই প্রবলেম দেখা দিলে সেখান থেকে আপনি ওই লোনটা ব্যাক পাবেন না, ফেরত পাবেন না। ফেরত না পাইলে ইন্টারেস্টও পেলেন না, প্রিন্সিপালও আটকে গেল, এরপরে হলো মামলা চললো, এটা চললো, সেগুলো চললো। এইটা একটা আপনার প্রবলেম আমাদের। এটাকে আমাদের অ্যাড্রেস করার জন্য যে গভর্নমেন্টের যে ইন্টারভেনশন, যেটা সেই ইন্টারভেনশনটা আপনার সেন্ট্রাল ব্যাংক যদি ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল ব্যাংক হিসাবে কাজ করতো, ইন দ্যাট কেস ইট ক্যান বি ইমপ্লিমেন্টেড। পৃথিবীর বিভিন্ন দেশে তারা এই ধরনের প্রবলেম ফেস করছে। থাইল্যান্ডে ধরেন 1998-99 সালে দেখেছেন যে ক্রাইসিস, কারেন্সি, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, এগুলোতে সবগুলোতে ক্রাইসিস, কিন্তু এই কারেন্সি ক্রাইসিস থেকে তারা ওভারকাম করছে, ওভারকাম করে আবার কিন্তু নিজের একটা লাইনে চলে এসছে। তা আমাদের এই যে ঋণ প্রবাহ যেটা বললেন, ঋণ প্রবাহ যদি আমরা বাড়াইতে না পারি তাহলে এন্টারপ্রেনারশিপ গ্রো করবে না। এন্টারপ্রেনারশিপ তো এত সহজ জিনিস না, রিস্ক টেকার, হি ইজ টেকিং দি রিস্ক। এবং এই রিস্ক নেওয়ার জন্য তাকে যে ব্যাংকিং যে সাপোর্টটা, সেই সাপোর্টটা যদি নির্বিঘ্ন এবং আইনের আওতায় তাকে যদি সাপোর্ট দেওয়া হয়, ইন দ্যাট কেস দে উইল ক্যারি আউট। এবং বাংলাদেশে যতগুলো গভর্নমেন্টে চেঞ্জ হয়েছে সেটার মধ্যে আপনার 1991 সালে যে পরিবর্তনটা, এটা মৌলিক একটা পরিবর্তন হয়েছে, যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি থেকে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে কনভার্সন। এটা দুইটা রাজনৈতিক দলই কিন্তু আপনার এটা ক্রেডিট দাবি করে, এবং এই যে আলোচনার মধ্যে দিয়েই কিন্তু ওইটা সমাধানটা হয়েছে। ওই সময় কিন্তু অনেকেই বেগম জিয়াকে পুষলাইছে যে আগের সিস্টেমেই থাকুক, প্রেসিডেন্সিয়াল সিস্টেম, কিন্তু আবার অনেকে বলছে যে না, দুইটার মধ্যে ইন বিটুইনে আমাদের আসা হতো। এবং অ্যাট দ্যাট টাইম শি হ্যাজ টেকেন দি রাইট ডিসিশন, যে থ্রু ডিসকাশন। আমরা এখন কিন্তু ওই পর্যায়ে আছি, এখানে ইলেকশন হবে কি হবে না এটা লইয়া যদি আপনার সন্দেহ থাকে, সন্দেহ হলে কিন্তু বিরাট ভেজাল।
তাহলে কিন্তু ডাইলমে খুশকালা হয়। এবং এখানে আপনার কোনো সন্দেহের কোনো ব্যাপার নাই, দুইজনই যারা আসে এখানে স্টেক হোল্ডার, এনারা ডিসাইড করে একটা টাইম ফিক্স করে ইলেকশনটা দিয়া, যেহেতু এই গভর্নমেন্টের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই, এখনও আমরা বিশ্বাস করি, এখনও আমরা বিশ্বাস করি যে এদের রাজনৈতিক কোনো প্রোগ্রাম নেই, তাহলে বাজেটে কিন্তু আপনার ওটা প্রতিফলন হতো। এই গভর্নমেন্টের যে বাজেটটা ডিক্লেয়ার করছে, প্রত্যেকটা গভর্নমেন্টে কিন্তু পলিটিক্যাল একটা এজেন্ডা থাকে বাজেটের মধ্যে, এনাদের আছে বলে এখনও পর্যন্ত আমি দেখি না। কিন্তু এনারা আগেরটা চালাই গেছে, তারা মনে করছে যে আমরা রুটিন কাজ করতেছি, রুটিন অনুযায়ী আগে যেটা আছে ওইটা থেকে কোনো পার্সেন্টেজ হয়তো এটা কমাইলো বাড়াইলো ইয়ে করলো, এটা ইটস নট এ চ্যালেঞ্জিং জব, এটা কিন্তু আপনার রুটিন মাফিক এটা কাজটা করছে। বিষয় হলো নির্বাচনটা দিয়ে যদি গভর্নমেন্ট ফর্ম হয়, তখন নির্বাচিত সরকারের পার্লামেন্ট যেটা আছে, সেই পার্লামেন্টেই আপনার উইল ডিসাইড এটা কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রের নিয়ম কানুনগুলো কীভাবে হবে, পরবর্তীতে যদি চেঞ্জের দরকার হয়। এখন আপনার ধরেন এই যে রিফর্ম কমিশনগুলো করছে, রিফর্মের তো শেষ নাই, আপনাকে ফান্ডামেন্টাল কতগুলো কমিশন করা তো রিফর্ম না, না কমিশন করলে তো হবে না, এটা তো ডেলিভারি দিতে হবে, কমিশনের রিপোর্ট জমা দেয়া বা গ্রহণ করার মধ্যে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট 2008-এর যেটা ছিল, সেখানে ওনারা আমাদের পরিচিত এক লোক ছিল, উনি প্রাইম মিনিস্টারের প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে কাজ করছে, এবং ওনার সাথে আমরা উনি আপনারা বলছে যে 108টা আইন তারা চেঞ্জ করে সরকারের কাছে দিয়েছে, একটাও পরবর্তীতে এসে বাদ পুরো বাদ হয়ে গেল। তার মানে কি, এখন যে যারা ইলেক্টেড হয়ে আসবে ওনাদেরকেও এটার সাথে ওনাদের সদিচ্ছা ওনাদেরকে জড়াই রাখতে হবে। জড়াই যদি না রাখেন, তখন বলে যে উই আর নট এ পার্ট অফ দিস, আমরা এটা করব না, তখন আপনি যাইবেন কই? তার মানে এটার বৈধতা যেটা, সেই বৈধতা দেওয়ার জন্য আপনাকে সবার সাথে আলাপ করে একটা এগ্রিড একটা মতামতে আসতে হবে। তা আমি মনে করি যে এটা গভর্নমেন্ট যে এখন যে একটা এই বিএনপির সাথে যে আলাপ আলোচনাটা করতেছে, এবং মনে হয় যে এখানে ওনারা যদি আপনার কোনো একটা সিদ্ধান্তে আসতে পারে, তো সিদ্ধান্তে আসলে দেশের এট দি এন্ড অফ দি দেশটা হলো সবার। ব্যক্তি হিসেবে আমরা এখানে চাকরি করি, ওখানে চাকরি করি, নিজের অফিস আছে, ইয়ে আছে, এগুলো বাদ দিলে রাষ্ট্রটা তো রাষ্ট্র থাকলে না আমার অফিস, তার না হলে তো আমার অফিস থাকবে না। এখন আপনার ওয়ার্ল্ড ব্যাঙ্কে বলতেছে যে 3.3% জিডিপি গ্রোথ, এটা যেখানে 6.5% ছিল। তো এটা কিন্তু এটা নিয়ে আমাদের অ্যালার্ট হওয়া দরকার। আমরা আর কতটুকু অ্যালাউ করবো, আরও গো ডাউন নাকি উপরের দিকে উঠবে। আইদার এখন আমরা একটা টার্নিং পয়েন্টে আছি, যে পয়েন্টটা হলো আমরা কি সোমালিয়া হব নাকি মালয়েশিয়া হব, দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। আপনি ওরকম মনে করছেন? ইয়েস আবার 3.3% তো গ্রোথ তো সেই 1977-78-এর দিকে ছিল। এখন বাংলাদেশ 13 বছর, দেশ যত উন্নত হয় তার তো গ্রোথ এমনিতেও কমে যায়। স্বাধীনতা না, এখন আমরা যে উন্নতি হয়েছে সেই উন্নতিটা ওই গ্রোথটা যদি ভালো গ্রোথ না থাকে, তাহলে আপনার এটা সাস্টেন করবে না, রাখতে পারবেন না। এখন তো সেটা এখন বাইরের লোকে যদি বলে যে, এখন আমরা বিদেশে যাই যদি বলি যে আমার দেশের লোক চুরি করে, ভোট চুরি করে, তাহলে আপনার মানুষ আমাদের উপরে যে কনফিডেন্সের যে ইন্ডেক্স, একটা কান্ট্রি অ্যাসেসমেন্ট যখন করে কান্ট্রি বিজনেস কনফিডেন্সে, সেখানে কিন্তু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াতে এগুলোও আছে, কিন্তু এগুলো দিয়ে কিন্তু আপনাকে 2 দিন বাদে মূল্যায়ন করবে, যে বলছে এই উইকনেস আপনার আছে, যে কারণে আমরা এখন ভাই আপনার থেকে একটু দূরে আছি। যেমন আইএমএফের পয়েন্টটা ভাই যেটা বললো, আইএমএফ বাংলাদেশে কোনোদিন ফেল করে নাই। আইএমএফের লোন অনেক বছর লোন বাদে ছিল এবং লোন নেয় নাই, লোন না নিয়ে চালায় গেছে। কিন্তু সে আইএমএফ এখন যদি আইএমএফের আমরা এখন তারা আমাদেরকে আবার সে রুল করতেছে। এটা তো অ্যানাদার ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক সময় ছিল, তারপরে পাকিস্তান আসছে, এখন আবার আইএমএফ আইসা, ওয়ার্ল্ড ব্যাংক আইসা, এরা তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এরা কি আপনি মনে করেন যে আপনার ইন্টারেস্ট, আপনি কি
মানে সুদ যে আপনি বিনা সুদে কি আমাকে লোন দিচ্ছে? নো নো। ওইখানে প্রমোশন, এই যে যারা চাকরি করে সেখানে আপনার IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB এরা যদি একটা সাকসেসফুল লোন অপারেশন ইয়ে চালাইতে পারে তখন তার প্রমোশন হয়, এবং ইট ইজ ক্রাইটেরিয়া, পারফরমেন্স ক্রাইটেরিয়া। ইন দ্যাট কেস আমরা এই লোন এইটা না নিয়েও, IMF-এর এই সমস্ত লোন না নিয়েও, যেমন আবার জাইকা আছে, জাইকা কিন্তু বাংলাদেশের বিরাট একটা সাপোর্টার। বাংলাদেশের ধরেন এই যে মাথার বাড়িতে যে আপনার আমাদের এখন ডিপ সি পোর্ট একটা তো হয়েছে, আরও একটা দরকার, এবং এটা হলে ইউরোপের সাথে বাংলাদেশের ডিস্টেন্স কমবে। কমপক্ষে এখন 47 দিন আছে, সেটা কমে 27 দিনে আসার সম্ভাবনা আছে, 20 দিন কমে যাবে। এবং এটা যদি হয় বাংলাদেশ উইল টার্ন ইনটু সিঙ্গাপুর। এই মাতার বাড়ি আপনাদের যে আপনার এটা কোন জায়গায়? মহেশখালীতে। এইটা যদি ইমপ্লিমেন্ট হয় 27 দিন কমবে আপনার জার্নিটা। সেখানে আপনার সিঙ্গাপুর এর কম্পিটিটর হবে বাংলাদেশ। এবং এটা কিন্তু আমাদের পজিটিভ সাইড। সাগরের পাড়ে পৃথিবীর মানে আপনার একটা ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট একটা করছে, প্রতি 10 বছর পর করে এটা। সেখানে তারা বলছে যে সাগরের পাড়ে সমস্ত দেশ ধনী হয়ে গেছে এক্সেপ্টিং 5। এই 5 কারা? বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া, উত্তর ইয়েমেন, দক্ষিণ ইয়েমেন। এরা সবাই আনফর্চুনেটলি মুসলিম কান্ট্রি। সুতরাং আমাদের অপরচুনিটি আমরা ওই তুলনায় কিন্তু ওদের মতন আমরা অত মাজুন না। বাংলাদেশের যে ইকোনমির যে স্ট্রেংথ সেটা কিন্তু অত ওই সোমালিয়ার মতন না, ইয়ের মতন না, ইয়েমেনের মতন না। এবং এখানে আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা কি নিচের দিকে নামবো নাকি উপরের দিকে উঠবো। উপরের দিকে উঠলে মালয়েশিয়া, নিচে থেকে সোমালিয়া, এর বাইরে কিছু নেই। সেই ক্ষেত্রে আমাদের এই অপরচুনিটিগুলো উই শুড ক্যাপিটালাইজ। আমাদের ইলেকট্রিসিটি জেনারেশন এটা কিন্তু আপনার যেভাবে ব্যবস্থা হয়েছে, গ্রামের রুরাল ইলেকট্রিফিকেশন থেকে আরম্ভ করি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, ইট ইজ এ মাস্ট। এবং এইখানে কোনো রকমের গ্যাপ নেই। আপনি যদি এক্সপোর্ট ফিশ প্রোডাক্ট বলেন, ভেজিটেবল বলেন, এগুলো যদি এক্সপোর্ট করেন, আমাদের আম এক্সপোর্ট করতেছি, কাঁঠাল এক্সপোর্ট হয় মালয়েশিয়াতে, বিরাট বাজার এটার কাঁঠালের। এবং মালয়েশিয়ানরা কিন্তু এই ফলকে খুব পছন্দ করে, কাঁঠাল। তো এই যে এগুলাকে যদি আমরা এখন যে ইলেকট্রিসিটির যে সদ্ব্যবহার যদি আমরা করি, মিসইউজ না করি, আমরা যদি করি, তাহলে এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে তো জেনারেশন শুরু হচ্ছে। তারপরে মাতার বাড়িতে এটা 1350 মেগাওয়াটের, এবং সেখানে আপনার 50% ক্যাপাসিটি এখন একটা ইউনিট চালু হয়ে গেছে। এরপরে বাকিটা হবে। এরপরে হলো ডিপ সি পোর্টের যদি আরেকটা হয় তাহলে দেখুন বাংলাদেশ উইল কম্পিট উইথ সিঙ্গাপুর। এবং আমাদের এই যে পোর্টের ব্যবস্থাপনার জন্য যে দুবাই ভিত্তিক একটা কোম্পানিকে দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা খুবই উৎসাহী, এবং তিনি বিষয়ে জাতিকে কনভিন্সও করবার চেষ্টা করছেন। হোয়াট ডু ইউ থিংক? না, আমাদের এখন যে এই অবস্থায় আমাদের কিন্তু বাইরের লোকের এটা দেওয়ার খুব একটা ইয়ে নেই। একটা হইতে পারে যারা নতুনভাবে, যেমন এই যে নতুন এয়ারপোর্ট যেটা হয়েছে, জাপানিজরা যেটা করছে, ওরা 2 বছর চালায়া আমাদের লোকের ট্রেনিং দিয়া ঠিকঠাক মতন যদি আচার ব্যবহার সমস্ত কিছু রুলস রেগুলেশন সব কিছুর উপরে যদি, আমাদের প্রবলেমটা কি? প্রবলেম তো হলো আমাদের বিহেভিয়ারাল প্রবলেম। তারপরে আমরা লেজি, আমাদেরকে আরও পরিশ্রমী হতে হবে, এবং সেটা হওয়ার জন্য ওদের সাথে কাজ করে আমাদের লোকজনের ট্রেনিং হবে। ওটা কিন্তু দরকার আছে, কিন্তু পুরা পোর্ট ম্যানেজমেন্ট দেওয়া এটা ঠিক না। এটা ডক্টর শাহিদ রেজা। যে আমি একজন ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা হিসেবে আমি খুব পজিটিভ মানুষ। আমাদের লোক সম্বন্ধে আমাদের লোক লেজি, আমি আপনার সাথে একমত না। আমাদের সোমালিয়া হওয়ার কোনো চান্স না। আমি আপনাদের খোঁচা মারছি না, ঠিক আছে, আমাদের লোক হওয়ার চান্স নাই। কারণ এই গত 50 বছর ইতিহাস যদি দেখেন আপনারা, যখনই আমরা মানুষ সুযোগ পেয়েছে অল্প কিছুদিন, সাথে সাথে কিন্তু লাভ দিয়ে উপরে উঠে গেছে। বাংলাদেশ 400 কোটি বিলিয়ন ডলারের জিডিপির দেশ। এটা খুব গরিব দেশটা। আপনি যেটা বললেন যে 5টা দুর্ভাগা দেশের মধ্যে একজন, ওদের কারোর সাথে কিন্তু আমাদের জিডিপির পরিমাণ মিলবে না, অনেক উপরে আছি আমরা। আমাদের সমস্যা হলো নেতৃত্বের জায়গাটায় সমস্যা হয়ে যায়। হঠাৎ করে কিছু মানুষ চলে আসে বিভিন্নভাবে, ওনারা আসলে লিডারশিপটা ঠিক মতো দিতে পারেন না, যার ফলে আমরা 10 বছরে যা আগাই
হঠাৎ করে কেউ একজন এসে ওই যেটা লেফট রাইট করে বা কিছু একটা করে এসে আমাদেরকে আবার 15 বছর পিছিয়ে দেয়। এই গত 50 বছরে কিন্তু এই দড়ি টানাটানি ওই তৈলাক্ত বাঁশের খেলাটা চলতেছে, কিছুদিন উঠি আবার নেমে যাই আমরা। আপনি বাংলাদেশের ব্যাংকের কথা, আপনি যদি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন জনতা ব্যাংকের, আপনি আমি তো জানি 13 লাখ কোটি টাকার মতো এখন মধ্যে আমাদের ডিপোজিট আছে, 13 লাখ সামথিং কোটি টাকা। 3 লাখ কোটি টাকার মতো আমাদের খারাপ ঋণ আছে, যেগুলো ডিস্ট্রেস বলা যায় আমাদের। আর পপুলার ওয়ার্ড হচ্ছে খেলাপি ঋণ। এটা শুনলে একটু ভালো লাগে, মানে এক ধরনের এন্টারটেইনমেন্ট হয়, কিন্তু আসলে ডিস্ট্রেস ঋণ। কারণ এখানে ঋণ খেলাপি হওয়ার জন্য বা ঋণ ডিস্ট্রেস হওয়ার জন্য বিবিধ কারণ কাজ করে। এই যে 50 বছরের মধ্যে ধাক্কাধাক্কি, এই ধাক্কাধাক্কিতেও কিন্তু অনেক ঋণ খারাপ হয়ে গেছে। আজকে আপনি আমাকে কি কোয়ালিটি বিদ্যুৎ দিতে পারেন? তো কোয়ালিটির রিটার্ন কি করে চাইবেন? আমি শিল্পোদ্যোক্তা, আমি ব্যবসা চালাই, আমাকে বিদ্যুৎ দিতে পারেন না আপনি। আর প্রতিদিন আপনি ওই ব্যাংকের টাকা সুদের গল্প আছে, শুক্রবারে সবার ছুটি হয় কিন্তু সুদের টাকার কোনো ছুটি নেই, ওই জন্য সুদ উঠতে থাকে। তাহলে আমাকে আপনি সব কিছুতে আটকাবেন, আর আমার কাছে আপনি চাইবেন যে ঋণটা ফেরত দেন, না দিতে পারলে আমি খারাপ হয়ে গেলাম, খেলাপি হয়ে গেলাম। তো না বলে আমাদের ডিস্ট্রেস লোনও যদি বলি, আপনি আজকে পেপারে এসছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মহোদয়ের একটা স্টেটমেন্ট আমি দেখলাম যে পাচার হওয়া টাকা ফেরত আনার জন্য একটা ইনিশিয়েটিভ নিচ্ছে। স্যার আপনি আরও 6টা মাস আগে নিতেন, এই কাজটা তো প্রথমেই করতে পারতেন আপনি। এবং এখানে আরেকটা কথাও বলেছেন, সেটা হচ্ছে যে তাদের সঙ্গে একটা সমঝোতা করে ভালো কথা, দায়িত্ব নিয়েছেন আপনি রুল বুক না ধরে। আমি যেটা বলছিলাম ওনারা রুল বুক উল্টায় যে কি করা যায়। ক্লাসিক্যাল ইকোনমিক্সের ধারণা কি সেটা বলে, বাংলাদেশের রুল বুকস হবে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মাটি দিয়ে চিন্তা করতে হবে যে বাংলাদেশ কিভাবে মুভ করবে, বাংলাদেশের বাস্তবতাটা কি আছে। তো আপনি স্যার আগে গত 6 মাস আগে অ্যাটেম্পটা নিতেন, ব্যবসায়ীদেরকে না আটকায়া, সবাইকে আতঙ্কিত না করে ব্যবসায়ীদেরকে ব্যবসায় ফিরে আনতেন, বা ভাই কোথায় কে নিয়ে গেছেন আনেন। দেখেন কেন্দ্রীয় ব্যাংক একটা আপনি ঋণ পুনর্গঠনের জন্য যে নীতি সহায়তা কমিটিটা করা হয়েছে, এটাকে অ্যাক্টিভ করা দরকার এবং ব্যাংকগুলিকে এটার একটা ঠিক করে দেওয়া, ফ্রেমওয়ার্ক ঠিক করে দেওয়া দরকার। অবিশ্বাস দিয়ে দেশ আগানো যায় না, অবিশ্বাস দিয়ে পত্রিকায় কলাম লেখা যায়, সুন্দর করে সকালবেলা উঠে চা খেতে খেতে ভাবা যায় যে কি করা যাবে না যাবে, দায়িত্ব না নিয়ে। আর দায়িত্ব যদি নিতে হয় বিশ্বাস করতে হবে, বিশ্বাসটা তৈরি হয় স্ট্রাকচারের মধ্যে, স্ট্রাকচারটা ঠিক করে দেন এবং গতি আনার ব্যবস্থা করেন। আপনি আমাদের ব্যাংকগুলিকে বলে কি যে ওনারা যে 6 বছরের বেশি ঋণ দেওয়া যাবে না, কেন্দ্রীয় ব্যাংকের একটা গাইডলাইন আছে। ভাই 6 বছরের জন্য যে লোকটা ডিস্ট্রেস হয়ে গেছে, যে টাকাটা ব্যবসাটা ফেরত দিতে পারছেন না, তাকে তো আপনি সময় বেশি দিবেন, সেটার জন্য আপনার কেন পারমিশন দেওয়া লাগবে? ব্যাংক যদি দিতে পারে, আচ্ছা বলে যে সেখানে কেন দেওয়া লাগবে না, তার কাছে তো ডিপোজিট নাই 6 বছরের বেশি, মিসম্যাচ হয়ে যাবে। ফাইন্ড এ নিউ পলিসি, আপনি ফ্যাক্টরিং করার চেষ্টা করেন। আপনি 10 বছর মেয়াদি যে 20টা লোন দিবেন কোনো একটা বেসরকারি ব্যাংক বা সরকারি ব্যাংক 15 বছর মেয়াদি দিবে, সেই লোনের মধ্যে ভালো লোন যেটা আছে সেটা সেন্ট্রাল ব্যাংক করে নিকটা, ফ্যাক্টরিং করে নিকটা, তাকে দিয়ে দিক। তার যখন মিসম্যাচ হবে সেই সময় তাকে পলিসি লিকুইডিটি সাপোর্ট দিক। গ্যাপ যেটা হবে ওই গ্যাপটাতে সেন্ট্রাল ব্যাংক ইন্টারভেন করুক, তাহলে তো আপনি 15 বছরের জন্য ঋণটা দিতে পারেন। সময়টা তো ওইটাই যে আপনি আমাদের দেশে মানুষ যে টাকাটা রাখে 3 থেকে 5 বছর মেয়াদি টাকা রাখে। এখন মানুষের ডিপোজিট যদি আমার 3 থেকে 5 বছর মেয়াদি হয়, তাহলে আমি কি করে 15 বছর মেয়াদি টাকা দিব? সেখানে কেন্দ্রীয় ব্যাংকের পলিসি সাপোর্টটা দরকার, যে আমার লোনের বান্ডিলটাকে ফ্যাক্টরিং করে, আমি একটা ধারণার কথা বললাম যে এটাকে একটু লম্বা করা যায়, আর ইউ ক্যান বন্ডে যাই ইভেন ডিপোজিট নেওয়ার সময় আপনার লেন্থ বাড়ায় দেন। হ্যাঁ, লেন্থ বাড়ানো, ডিপোজিট নেওয়ার সময় না, ব্যাংকগুলিতে সবসময় ডিপোজিট নেওয়ার সময় লেন্থ বাড়াতে পারে না। কারণ হচ্ছে কি সেখানে ইনফ্লেশনটা একটা বড় বিষয় আছে, কারণ আমাদের এই দেশের ইনফ্লেশন তো কন্ট্রোল রাখা যাচ্ছে না। আপনি 10 বছর পরে গিয়ে কত পার্সেন্ট হবে আমি সেটা এখন বলতে পারবো না। সো আমি এখন তার কাছ থেকে কোন রেটে টাকা দেবো, এই জন্য পিসপিল করে ইন্টারিম পিরিয়ড করে অল্টারনেট ব্যবস্থা পলিসি থাকতে হবে। এবং বন্ড বাজারটায় ব্যাংকগুলি কোম্পানিগুলিকে নিয়ে আসতে হবে কেন্দ্রীয় ব্যাংকের থেকে সাপোর্ট থেকে, যে ভাই ঠিক আছে 20 বছরের জন্য বন্ড থেকে আপনি টাকা ওঠান। এখন বন্ডে টাকা দেবে কোথেকে? বন্ডের টাকা তো আর অন্য আরেকজন বিনিয়োগকারীর কাছ থেকে আসবে, আরেক ব্যাংকে আরেক জায়গা থেকে আসতে হবে। আমাদের বন্ডের ইতিহাস তো খুব ভালো না। এখন যেখানে আপনার টাইট করা দরকার ছিল, রেগুলেশন করা দরকার ছিল, সেই রেগুলেশনটা করতে পারেন নাই। তাহলে আমাদের কেন্দ্রীয় ব্যাংক আজকে যারা আছে, যারা আমাদের গার্জিয়ান, তাদের দেখা দরকার ভালো দিকগুলি কি কি আছে, বন্ড বাজারটা কীভাবে অ্যাক্টিভ করা যায়, ক্যাপিটাল মার্কেটটা কীভাবে অ্যাক্টিভ করা যায়। আপনি যেটা আমি আগে বললাম যে আপনি ব্যাংকগুলিকে প্রভিশনকে ঘাটতি মেটানোর জন্য 5 বছরের সময় দিয়ে দিলেন, কিন্তু বিনিয়োগকারীকে আপনি ডিভিডেন্ডটা দিবেন। আরে ভাই তার তো এটা দিয়ে তো জীবন চলে, 5% 10% তাকে আপনি দিতে পারতেন। ব্যাংকগুলি যেহেতু সময় দিয়েছেন, আরেক বছর বাড়ায় দেন,
বাজারে টাকা পয়সা আসুক, মানুষ একটু সচ্ছল থাকুক, এই হাহাকার তো হতো না। আজকে ক্যাপিটাল মার্কেটে যে লোকগুলি আছে প্রত্যেকটা মানুষ হাহাকারের মধ্যে আছে, তো সে কি আর কাউকে বলবে? ক্যাপিটাল মার্কেট মানে কি? এক ধরনের রিউমারের মার্কেট, যে হাঁটার সময় বলবে বন্ধু তুমি এটা একটু কিনো তো, এটার বাজার ভালো হবে। এখন এক বন্ধু আর এক বন্ধু বলে ওরে সারা জীবনের জন্য মাইট দিবে, বলে তুই আমার ডুবাইছস। কিন্তু ক্যাপিটাল মার্কেটে যদি আওয়াজ না থাকে, গুনগুনানি না থাকে, পৃথিবীর কোন ক্যাপিটাল মার্কেট কোথায় বড় হয়? হতে পারে না। এই জন্য এই জিনিসগুলিকে একটু দেখতে হবে লম্বা দৃষ্টিতে, সংক্ষিপ্ত আকারে না। আর আপনি যা কিছু করবেন শুধু রুল বুক দিয়ে হবে না, বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের অর্থনীতি বিকশিত করতে হবে, এর কোনো বিকল্প নেই। ডক্টর জামাল উদ্দিন, আপনার যে স্টক মার্কেটের কথা যেটা বললেন এবং বন্ড মার্কেট, এবং ক্যাপিটাল মার্কেট তো কোনোভাবেই না, ঠিক এটা হচ্ছে না, এটা মানে ওটাদের ইসে কারো কোনো lack of আগ্রহ confidence, চেষ্টা, বরং ঝামেলা পাকানো ছাড়া আর কিছু হচ্ছে না। স্টক মার্কেটের ফান্ডামেন্টাল ইস্যুটা হলো বিজনেস ইজ এ বেসড অন ট্রাস্ট। ইফ আই ডোন্ট ট্রাস্ট ইউ, ইন দ্যাট কেস আই উইল নট মেক এনি ট্রানজাকশন উইথ ইউ। বিজনেস ইজ লাইক দ্যাট। এবং সেক্ষেত্রে শেয়ার মার্কেট এটা এই ট্রাস্ট যেটা, সেই ট্রাস্ট নাই কেন ক্রিয়েট করতে পারতেন না? আপনি যাদেরকে বসাইছেন আত্মীয় স্বজন বসাই দিচ্ছেন, নিজে একজনে পলিটিক্যাল লোক দেয়, আরেকজনে আত্মীয় দিতেছে। এটা তো বেশ তো পদ্ধতি তো চেঞ্জ হচ্ছে না, এর ধরেন এই সমস্ত লোককে ওই সমস্ত জায়গা দেওয়ার জন্য আপনাকে কি বাংলাদেশে কি লোক খুঁজে পান না আপনারা? কি হয়েছে? অসুবিধা কি আপনাদের? চোখটাকে আপনারা বাংলাদেশের চশমা দিয়ে তো বাংলাদেশকে দেখতে হবে, বাংলাদেশের চশমা দিয়ে দেখতে হবে। ইফ ইউ লুক অ্যাট ইট আমেরিকান চশমা চোখে দিয়া, অথবা সিঙ্গাপুরের চশমা চোখে দিয়া, মালয়েশিয়ার চশমা চোখে দিয়া বাংলাদেশকে দেখলে এটা হবে না, বাংলাদেশের কিছুই করতে পারবে না। আমাদেরকে এই যে পয়েন্টগুলা, ট্রাস্টটা আমরা ক্রিয়েট করতে পারি না। আমাদের ইনস্টিটিউশনগুলোতে যেই সমস্ত লোক আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি তাদের ক্রেডিবিলিটি নিয়ে কোশ্চেন, যেই কারণে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে স্ট্রাইক, আমেরিকার কোনোদিন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের স্ট্রাইক হয়েছে শুনছেন? আমাদের ইংল্যান্ডে কোনোদিন আমরা শুনিনি। যত জায়গায় স্ট্রাইক হোক, আর্মি, পুলিশ, কতগুলো জায়গায় এগুলোতে স্ট্রাইক হয় না। তো সেখানে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ, আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে স্ট্রাইক হওয়া বাজেটের সময় স্ট্রাইক চলতেছে। হোয়াট ইজ দিস? আমরা কি নিয়ে, কাকে দিয়া, মানে এখানে কারে দিয়ে এটা চালাচ্ছি আমি? আই ডোন্ট নো। এবং সেই ক্ষেত্রে আপনি এখানে ইনভেস্টমেন্ট সামিট করেন, তখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর বন্ধ করে দিচ্ছেন, জ্বালিয়ে দিচ্ছেন, নামিয়ে দিচ্ছেন। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আপনার ইনভেস্টমেন্ট সামিটে আপনার এটাও ট্রাস্ট, আপনার রুলস রেগুলেশন, যেখানে আপনার বিচার বিভাগে ওখানে আসামিদেরকে যখন জেলখানায় নেয়, ওখানে গেলে তাদের উপরে ডিম মারতেছে। ওখানে তো সে বাঁধা অবস্থায়, আটকা অবস্থায় না, সে তো ওখানে কিছু করতে পারতেছে না, এককভাবে কিছুই করার তার সুযোগ নেই। তাকে আপনি নিরাপত্তা দিতে পারতেছেন না। তাহলে অন্য ব্যবসায়ী একটা যদি বিদেশ থেকে আসে, তাহলে ইমিগ্রেশন থেকে পারে আসে, সে খুব বাবার এইটা কী দেশে এসে ঢুকলাম। আপনার এই যে ইনভেস্টমেন্ট সামিট, এটা যে অনেকে বলতেছেন যে এটা তো একটা ফেইল্ড একটা সামিট, এবং সেই ফেইল্ড সামিটে আপনার অনেকেই বিভিন্ন রকমের মানে পত্রপত্রিকায় দেখতেছি যে আপনার বলতেছে যে কোনো রকমের আপনার এটা কোনো পজিটিভ কোনো ইম্প্যাক্ট নাই। তার মানে কি, আমাদের উপরে ট্রাস্টটা বিল্ড আপ করার জন্য আমরা মাস্ট বি ডিসিপ্লিনড। আমাদের সেই ডিসিপ্লিন এখনও ফেরত আসে নাই। এখন এটা কোন দিন আসবে এটাকে এই জন্যেই মানুষ বলে যে একটা নির্বাচিত সরকার আসুক, নির্বাচিত ভোটের মাধ্যমে আসলে তারা হয়তো চেষ্টা করতে পারে। এখন এই গ্যারান্টি বিচারের, আপনি যে সঠিকভাবে বিচারালয়ে যদি যাইয়া মাইর খান, মানে গ্রেপ্তার অবস্থায়, তাহলে তো এটা কি ঠিক হলো? এটা তো এগুলো। আর এখনকার যে ধরনের আপনি এই সমস্ত নিউজগুলা, এটা কিন্তু স্যাটেলাইট দিয়ে তারা নিয়ে যায়, এখানে আসতেও হয় না। CNN, BBC, অন্যান্য নিউজ এজেন্সিগুলো যারা আছে, আর যারা আমাদের প্রতিদ্বন্দ্বী তারা তো আমাদের এই দুর্বলতাগুলোকেই খুঁজিয়ে আমাদেরকে জায়গা মতন এটা দেবে। তখন বলবে যে এদের এই প্রবলেম আছে, তাদের আইনশৃঙ্খলা ঠিক নেই, তোমরা ওখানে যাও না। তারপরে
সবাই তো মানে এখন তো আপনার বিদেশি ইনভেস্টমেন্ট আপনি যেটা বললেন যে ইনভেস্টমেন্টটা আসবে কীভাবে? আপনি একজন মেহমান এখানে যদি রাস্তার মধ্যে মারামারি করতেছেন করতেছেন, তারপরে প্রধান উপদেষ্টার বাড়ির সামনে যাইয়া আপনার করে আর কোনো কাজ পায় না, এরা কী বলে? এবং তাদেরকে আবার মাথার মধ্যে গরম পানি ঠান্ডা পানি ছাড়ছে নাকি খবরে বলতেছে। এইটা কি হলো? এটা তো মানে আপনার এগুলো তো আর সব লোকরে, ইফ আই থিঙ্ক এভরিবডি ইজ ইডিয়ট, ইজ নট কারেক্ট। সবাইরে বেকুব চিন্তা করা ঠিক না। এবং যারা বাইরের ইনভেস্টর যারা, তারা মানে লয়ার, এরা যখন আসে এখানে সংবাদপত্র পত্রপত্রিকায় এই সমস্ত রিপোর্টগুলো তো যাচ্ছে যেভাবে যাক, এখন তো অনলাইনে সবার খবর পাচ্ছে। তো ওদের তো এখানে আশা লাগতেছে না। ওই ঘরে বসেই কিন্তু ইংল্যান্ডে বসে ফ্রাঙ্কফুর্টে বসে সে খোঁজখবর পাইতেছে। সে এখানে আপনার আসার জন্য চিন্তা করতে তাকে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার চিন্তা করতে হচ্ছে যে এখানে ঢাকায় এসে এয়ারপোর্টে এসে আছে ওই সোনারগাঁও হোটেল পর্যন্ত আসতে পারবে কিনা। তো এই যে ভয়, এই ভয়টা যতক্ষণ পর্যন্ত আপনি না কাটাবেন, রাতে 12টা 1টার সময় আপনি রাত্রিবেলা যদি আপনি গাড়ি চালায় যাইতে না পারেন, তাহলে আপনার মানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে, এটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট যেটা, সেই ক্লাইমেটের উপরে আপনার কিন্তু একটা বিরাট একটা ক্ষতিকর প্রভাব বিস্তার করে। এবং আমাদের যদি এখানে যদি বাঙালিদেরকে যদি আপনার ইনভেস্ট করতে বলেন, এখন কেউ আসবে? ইনভেস্ট করার জন্য আসবে না, করতেছে না তো। এখন তো নতুন কোনো প্রজেক্ট হচ্ছে না। এবং গভর্নমেন্টই কত করবে? গভর্নমেন্ট একা তো, আর এইসব রেভিনিউ সিস্টেম যদি কোলাপস হয়ে যায়, তাহলে গভর্নমেন্ট টাকা পাবে কোথায় ইনভেস্ট করার জন্য? বাজেটে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক, যে সমস্ত ওয়ার্কগুলো এখনও আছে, মানে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ হাজার কোটি যে ডেভেলপমেন্ট বাজেট, সেটাকে আমি ইমপ্লিমেন্ট করবো কীভাবে? সেই টাকাটাও এখান থেকে কালেক্ট করতে হবে থ্রু ভিএটি, ট্যাক্স, অন্যান্য কাস্টমস, এগুলো দিয়েই তো আপনি রাষ্ট্র চালাচ্ছেন। রাষ্ট্র তো আর নিজে কোনো ইনকামের ওইভাবে মানে পার্সোনাল কোনো ব্যবসা নেই তাদের, এটা তো এইটা দিয়েই তো রাষ্ট্র চলে। এবং সেই ক্ষেত্রে আপনার রাষ্ট্রের যে একটা বিদেশি নাগরিক এসে যখন ইনভেস্ট করবে, তখন তারা কিন্তু এই সমস্ত ইন্ডিকেটরগুলো দেখে। সেই ইন্ডিকেটরগুলোর ভিত্তিতেই কিন্তু তারা ইভ্যালুয়েট করে ওয়েদার দে উইল কাম হিয়ার অর নো। এবং আপনার এই যে আমি আজকেও এক চাইনিজ ইনভেস্টরের সাথে আমার একটা মিটিং ছিল, তারা বলছে যে কি হসপিটালের জন্য তারা ইন্টারেস্টেড। বললাম যে তো হসপিটাল তো আমাদের দেশে তো হেলথ সিস্টেমে হসপিটালের দরকার, এবং গভর্নমেন্টের বাজেটও এখানে লিমিটেড বাজেট, এবং সেখানে গভর্নমেন্ট তো বিদেশি ইনভেস্টমেন্টে যদি হয় দ্যাটস গুড। ওরা বলে যে ইলেকশন কবে হবে, তারপরে জিজ্ঞাসা করতেছে ইলেকশন কবে হবে, এটা তো গভর্নমেন্ট নেগোসিয়েট করতেছে। এবং সেটা ইউ উইল সি, আমি এটা বললাম যে ইউ উইল সি দ্যাট ইলেকশন উইল বি দেয়ার, অ্যান্ড এটা কবে হবে আই ক্যানট গ্যারান্টি, ইভেন গভর্নমেন্ট ক্যানট গ্যারান্টি। তো হওয়া উচিত, এবং সেটাই হলো ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। একটা ইনভেস্টর যখন এখানে আসবে, আমাদের বাঙালিরাও তো এটা করতে চাবে না। সে আপনার তার টাকার একটা নিরাপত্তা থাকবে না তো। এখন ধরেন আপনার ওই কারখানার মধ্যে যাইতে পারতেছে না, মালিকানা চলে যেতেছে আরেকজনের কাছে, জোর করে দখল করতেছে। তারপরে বিভিন্ন টেলিভিশনগুলো হয়েছে কিনা আমি এখনও শুনি নাই, দখল হয়েছে কিনা। তারপরে এই ব্যবসাটাও চলছে এখন ইন্টারনালি। তো এটাকে রোধ যদি না করেন, তখন দেখবেন যে আপনার চ্যানেল আইরও মালিকানা চেঞ্জ হয়ে গেছে। জি, ধন্যবাদ ডক্টর। যুগে যুগে মানুষ এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছে, কারণ তার আশা আকাঙ্ক্ষা প্রাপ্তি যখন ঘটেনি, আশা আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য হয়েছে। কিন্তু তারপরে যে পরিবর্তনের পরে সঠিক নেতৃত্ব যদি থাকে, যে পরিবর্তনের সাথে নেতৃত্ব সঠিক থাকে, স্পষ্ট নেতৃত্ব থাকে, সেটা সফল হয়। আমাদের এখানেও মনে করেন গত 50 বছরে বিভিন্নভাবে পরিবর্তন এসছে। সর্বশেষ যে পরিবর্তনটা এসেছিল, সেখানে মানুষের যে আশা আকাঙ্ক্ষাটা ছিল, যারা এখন ক্ষমতায় আছে তারা আসলে বোধহয় আকাঙ্ক্ষাটা ধারণ করতে পারে নাই।
তারা যে কোনোভাবে হোক মানে একটা সময় পার করার মধ্যে একটা প্রবণতার মধ্যে আছে বা নিজস্ব ব্যাগ আছে মধ্যে তাদের সাথে, যেখান থেকে মাঝে মাঝে কিছু বের হয়। দেখেন এখানে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান নিয়ে তো অনেক কথা হলো। মনে করেন আমাদের ব্যাংকগুলি প্রথমে এক কথায় বলা যায় ব্যাংকগুলি ভালো কাজ করেনি, ভালো পারফর্ম করেনি, যা ব্যাংক কটা দেওয়া হবে তার কোনো স্ট্যাটিস্টিক্স ছিল না, বিভিন্নভাবে ব্যাংক দেওয়া হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান দেওয়া হয়েছে। তো এই সরকার কী করলো, এই বর্তমানেও এসে প্রায় 11টা ব্যাংকের আপনার বোর্ড অফ ডাইরেক্টরস চেঞ্জ করে দিল, 20টার মতো আর্থিক প্রতিষ্ঠানের বোর্ড অফ ডাইরেক্টরস চেঞ্জ করে দিল। কারা আসলো? বিভিন্ন প্রফেশনালস বিভিন্ন জায়গা থেকে আসলো। এখন ওনারা এসে ওনাদের কি এই যে আমাদের যেটা বললাম যে আপনি আসছেন কি ঋণগুলি ঠিক করার জন্য, ঋণ আদায় করার জন্য, নাকি আপনি এসছেন একটা জায়গা আছে আমি একটা পজিশনে আসলাম কিছুদিন আমি এখানে থাকি। এখন ওনারা আবার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আবার একটা বেতনও পায় মান্থলি সব জায়গায়, আগে তো সেটা বেতন না, শুধু ফি না, ফির বাইরে ওনারা একটা টাকাও পায়, মাসিক একটা টাকা পায়, ভালো ওনারা পাক, ঠিক আছে। এটা কি লিগালি? জি লিগালি, এটা কেন্দ্রীয় ব্যাংকের গাইডলাইন দেওয়া আছে। তো এখন আপনার দেওয়া হয় যে অনারিয়াম দেওয়া ইয়ার বাইরে, বোর্ড ফির বাইরে, ঠিক আছে। কিন্তু এখন তাদেরকে তো টার্গেটটা দেওয়া দরকার যে আপনি যে ঋণ যেটা খারাপ হয়েছে, ডিস্ট্রেস হয়েছে, খুঁজে দেখেন কাকে দিলে কার যোগ্যতা আছে। ব্যাংকারের কাজটা কি? ব্যাংকার যে হাঁটতে জানে ব্যাংকার তাকে দৌড়াতে শেখায়, আর যে দৌড়াতে জানে ব্যাংকার তাকে কম্পিটিশনে নামায়। এই তো একজন কনভেনশনাল ধারণা ব্যাংকার, একজন উদ্যোক্তার সাথে ব্যাংকারের সম্পর্ক। তো আজকে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি যদি ঠিক হয়ে যায়, এটা তো প্রাইভেট সেক্টর ড্রিভেন কান্ট্রি। এখন প্রাইভেট সেক্টরে এমপ্লয়মেন্ট জেনারেট করে আমাদের যা যা আছে, প্রাইভেট সেক্টর ঠিক করার জন্য ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা ঠিক করতে হবে। তাহলে যাদেরকে আপনি দায়িত্ব দিচ্ছেন তাদেরকে ওই দায়িত্বটা সহ দেন, তারা ঋণগুলি ঠিক করুক যারা পারে, আর যে পারবে না, যে বাতিল হয়ে গেছে কমপ্লিটলি, তার হিসাব আলাদা, তার হিসাব, তার প্রপার্টি কী হবে, কী করবেন না করবেন, আপনার কী আসবে, তার জন্য আইন কানুন আছে, সেই আইনকে আপনি অ্যাপ্লাই করেন, তাকে দিয়ে দেউলিয়া ঘোষণা করে দেন, সে পারছে না। আর যে পারবে তাকে সুযোগ দেন। এখন নতুন যারা আসছে তারা যদি খালি ওই রুল বুক নিয়ে বসে থাকে এবং দেখতে থাকে যে আমি যেন কোনো বিপদে না পড়ি, তাহলে ভাই আপনারা কি করবেন? কাজ তো হচ্ছে না। এই জায়গাটাতেই হাত দেওয়াটা দরকার, যে আসলে বসে থাকলে কাজটা হবে না, কাজটার জন্য রিয়েলি কাজের লোকগুলিকে আগায় দিতে হবে। আর শিল্প ব্যবসা বাণিজ্য যদি গতিশীল না হয়, বিদেশিরা কোত্থেকে বিনিয়োগ করবে? আপনি যে কোনো দেশে বিদেশি বিনিয়োগ করার আগে সে কী খবর নেয়, ডোমেস্টিক ইন্ডাস্ট্রি কেমন পারফর্ম করছে। এখন ডোমেস্টিক ইন্ডাস্ট্রিটা বললাম, কোয়ালিটি বিদ্যুৎ দিতে পারছেন তো আপনি শ্রম অসন্তোষ যেটা আপনি মেটাতে পারছেন না, ওই যেটা একসময় এক জায়গায় একটা আন্দোলন সংগ্রাম তৈরি হয়ে যাচ্ছে, বার্গেনিং এজেন্টগুলিকে কাজ আমাদের ট্রেড ইউনিয়নকে এখন কাজ করতে পারছে ঠিক মতো। আমাদের যে ট্রেড বডি যারা আছে বিভিন্ন জায়গায়, বিজিএমই বলে, বিজিএমের নতুন কমিটি হয়েছে 9 মাস পরে, দৌড়ে যাওয়ার অগাস্টের পর থেকে এর মধ্যে সব জায়গায় প্রশাসক ছিলেন। আর প্রশাসক কারা? সরকারের রিটায়ার্ড কর্মকর্তা, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যার ট্রেড সম্পর্কে কোনো ধারণা নেই। একই অবস্থা। তাহলে তো যারা দায়িত্বে ছিলেন তাদের প্রথম কাজটা ছিল ট্রেড বডিটাকে ঠিক করা, ট্রেড বডিকে অ্যাক্টিভ করা। এখন ট্রেড বডিকে অ্যাক্টিভ করতে 9 মাস 10 মাস সময় চলে গেল। তো ইন্টারিম গভর্নমেন্ট তো মেয়াদ থাকে, সে তো লম্বা সময় থাকতে পারে না। এই যে পিছায় পড়লাম আমরা 9 মাসে, এইটাকে কভার করার জন্য আমাদেরকে আবার কতদিন 9 বছর লাগে কিনা আটকা পড়ে গেছে। এইভাবে তো চলতে পারে না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর একেম শাহিদ রেজা এবং ডক্টর জামালউদ্দিন আহমেদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শোনার জন্য। দর্শক, আমরা আলোচনা শুরু করেছিলাম বাজেট নিয়ে। ওনারা বলছিলেন যে এখানে এই বাজেটের মধ্যে পলিটিক্যাল ইকোনমি নিয়ে, এটা ক্লারিক্যাল বাজেট। আমার এক অতিথি বলছিলেন এখানে কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই, ইকোনমিক এজেন্ডা নেই, এবং সরকারটাকে এভাবেই চিত্রায়িত করছেন যে সরকারে যারা আছেন তারা আসলে তাদের জীবনের বাকি সময়ের জন্য নিজেদের আখের গুছিয়ে নেবার জন্যই আসলে এই সরকার, এর বাইরে তারা কিছু ডেলিভার করতে পারছেন বলে মনে হচ্ছে না। লিডারশিপ ক্রাইসিসের কথা বলেছেন, এটা বাংলাদেশের একটা দীর্ঘদিনের সমস্যা। তবে সমাধানের একটাই পথ ওনারা সেটা দেখেন যে পলিটিক্যাল স্ট্যাবিলিটি বা ইকোনমিক স্ট্যাবিলিটি একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত, এবং সেক্ষেত্রে একটা নির্বাচিত সরকার, জনপ্রতিনিধিত্বশীল সরকারের আসলে কোনো বিকল্প নেই। সেই সরকার ভালো কি মন্দ কি ডেলিভার করতে পারবে কি পারবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু এ ধরনের একটা সরকার দীর্ঘমেয়াদে থাকলে, এবং যাদেরকে অনেকেই বলেন যে তারা ফাংশন করতে পারছেন না, ডেলিভার করবার কোনো লক্ষণ নেই, সেই রকম সরকার দিয়ে আসলে দেশের অর্থনীতিকে গতিশীল করা তো অনেক দূরের কথা, বরং অনেক ক্ষেত্রে একটা স্থবিরতা তৈরি হয়েছে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।